ভগবানের চরণে শতকোটি প্রণাম। বিবেক চূড়ামণি থেকে পাঠ করছি। আগের দিন মনোময় কোষ নিয়ে কথা হয়েছিল। তো মনোময় কোষ যে আত্মা বা ব্রহ্ম নয় সেটা নিয়ে কথা হয়েছিল। এবার কি, এবার এর পরেরটা হলো বিজ্ঞানময় কোষ, সেটা নিয়ে কথা হবে। বুদ্ধি যখন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সহিত যুক্ত, অহংকারাদি বৃত্তির এবং আমি কর্তা এই অনুভবের সহিত বর্তমান থাকে, তখন তাহা বিজ্ঞানময় কোষ নামে অভিহিত হয়। এই বিজ্ঞানময় কোষই জীবের সংসার বন্ধনের কারণ। হচ্ছে আমরা যে সবাই বদ্ধ, আমরা সবাই বদ্ধ। বদ্ধতার কারণ কি? বলছে মূল সমস্যাটা হলো বিজ্ঞানময় কোষে। এবার বিজ্ঞানময় কোষ কোনটা? বলছে বিজ্ঞানময় কোষ কাকে বলছে? তো বলছে বুদ্ধি যখন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সহিত যুক্ত, আমাদের পাঁচটা যে জ্ঞানেন্দ্রিয় যেটা দিয়ে জগতের খবর আমার কাছে আসে, তার সাথে যখন বুদ্ধি যুক্ত হয়, আমি কিছু একটা জিনিস দেখলাম সেটা কীরকম, ওটা আমার কাছে এলো। এইবার আমার বুদ্ধিটা কিছু একটা সংকল্প করলো, কিছু একটা ভাবলো। হ্যাঁ, তো বলছে যখন বুদ্ধি যুক্ত হয়, তো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত অহংকারী কারাদি বৃত্তি এবং আমি বৃত্তি, আমাদের যে অহংকার, আমি ভাব, এই বৃত্তির সাথে যখন বুদ্ধিটা যুক্ত হচ্ছে, আমি বৃত্তির সাথে বুদ্ধিটা যুক্ত হচ্ছে, যে আমিকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে গেলে আমার কি চাই, আমার এই চাই ওই চাই। বুদ্ধি আমাকে বলছে যে ও আমাকে প্রশংসা করলে আমার বেশ ভাল লাগবে, ও আমাকে ইয়ে করলে আমি প্রচণ্ড ক্ষেপে উঠব। এগুলো সব বুদ্ধির কারসাজি, বুদ্ধি বলছে। তো বলছে যে অহংকারাদি বৃত্তির এবং আমি কর্তা এই অনুভবের সহিত বর্তমান থাকে। আর কি? আমি কর্তা, আমি সব করি, আমি আছি বলেই আমি এটা ঠিক করেছি, ওটা আমি না থাকলে হতো না। এই যে বুদ্ধি, এই যে অনুভব, আমি কর্তা, এই কর্তাটা, আমি কর্তা, এটা তো আমি অনুভব করছি প্রতি মুহূর্তে, মনে হচ্ছে আমি মেইন। তো বুদ্ধি যখন এইগুলোর সাথে যুক্ত থাকে, আমার অহংকারের সাথে, অহংকারের বৃত্তির সাথে থাকে, আমি কর্তা এই অনুভবের সাথে থাকে, এবং আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় তার সাথে যুক্ত থাকে, তখন তাহা বিজ্ঞানময় কোষ নামে অভিহিত হয়। সেটাই বিজ্ঞানময় কোষ। সেটা আত্মার ওপর একটা কোষ, একটা খোসার মতো, তার ওপর একটা বন্ধন, তার ওপর একটা ওপরের একটা কভার, যা আত্মাকে ঢেকে রাখছে, যা ব্রহ্মকে প্রকাশ হতে দিচ্ছে না। এটা হলো বিজ্ঞানময় কোষ। এবং বলছেন কি, এই বিজ্ঞানময় কোষই জীবের সংসার বন্ধনের কারণ। এটাই আমাদের বদ্ধ করে। কেন বদ্ধ করে? যখনই আমি নিজেকে আমি কর্তা বলে ভাবি, যখনই আমি নিজেকে কর্তা বলে মনে করি, তখনই আমার সমস্যাটা হয়। যেই আমি কর্তা হই, সে তার সাথে সাথে আমার নানা রকম সমস্যা চলে আসে। আমার যত দুঃখ দুর্দশা সমস্ত কিছুর মূল কি? আমি কর্তা ভাব। আমি যদি কর্তা না হই, তখন আমার, যেমন বাড়িতে কোথাও একটা জায়গায় দেয়ালে স্ক্র্যাচ পড়লো, বাড়ির মালিকের যত লাগবে, চাকরের কিন্তু কিছু লাগবে না। চাকর কিন্তু কাজ করে দেবে। হ্যাঁ, এটা লাগলো কীভাবে? চাকর করে শুনছে, হ্যাঁ ঠিকই, কিন্তু মালিক ক্ষেপে যাচ্ছে, মালিক ছটফট করছে, এখানে কী আবার তুই দেখিস নি, এরও করছে, কিন্তু ওর ভেতরে কিন্তু লাগছে না। হ্যাঁ, ভেতরে লাগছে না। যা বিয়েতে ওকে ডেকে আন, তাকে ডেকে আন, সে ছুটছে, সে কাজ করছে, কিন্তু ঘরে বসে মালিক তরপাচ্ছে। তো সেরকম আমরা যখন মালিক হয়ে থাকি, তখন আমাদেরও ওই একই অবস্থা। কেননা মালিক তার বাড়ির সাথে যুক্ত, তার বাড়ির
অ্যাকচুয়ালি দাস। মালিক তার বাড়িতে বদ্ধ, চাকরটা কিন্তু বদ্ধ নয়। কিন্তু যেই খবর এলো গ্রামে তার চাকরটার ছেলেটা অসুস্থ, সঙ্গে সঙ্গে কিন্তু চাকর বাবা হয়ে গেল। তখন কিন্তু আর মালিককে তাকে বলতে হবে না তুই যা, তখন সেই বলবে আমি একটু কিছুদিনের জন্য যেতে হবে, আমার ছেলেটার খুব অসুখ। তখন কিন্তু তার কর্তাগিরিটা এসে গেল, তখনই কিন্তু তার কর্তাগিরি এলো এবং তখন সে বদ্ধ হলো। তাই না? আমরা এইভাবে যখনই কর্তা হই তখনই আমি বদ্ধ হয়ে যাই, তখনই বদ্ধ হই। আর এই মেইন খেলাটা কে খেলে? আমার বুদ্ধি। বুদ্ধিটাই আমাকে বোঝায় আমি কর্তা, বুদ্ধিটাই আমার মধ্যে আমি ভাবটাকে করে, ফুয়েলিং করে। আমি ভাব তো সবারই থাকে, আমি ভাব তো ওটা নিয়েই মানুষ চলাফেরা করে, সব কিছু করে, কিন্তু বুদ্ধিটা ওটাকে করতে থাকে। হ্যাঁ, তোকে এরকম বললো, তুই কিছু বল। হ্যাঁ, ভেতরে বুদ্ধিটাই তাকে বলে। তো এই বুদ্ধিটাই সমস্ত মানে বদ্ধতার, আমাদের বন্ধনের মূল কারণ। এই জন্য বলছেন যে এই বিজ্ঞানময় কোষই, এই টোটালটা হলো বিজ্ঞানময় কোষ। এবং বলছে বিজ্ঞানময় কোষই জীবের সংসার বন্ধনের কারণ। চিৎ শক্তির প্রতিবিম্বের সহিত বর্তমান প্রকৃতির বিকার জ্ঞান ও ক্রিয়া শক্তি সম্পন্ন বিজ্ঞানময় কোষ স্বভাবত জড় হইলেও চৈতন্য প্রতিবিম্বিত হওয়ার জন্য সর্বদা সম্পূর্ণরূপে দেহ ও ইন্দ্রিয়সমূহ আমি এইরূপ জ্ঞান করিয়া থাকি। বলছে বিজ্ঞানময় কোষটা কি করে? বলছে চিৎ শক্তির প্রতিবিম্বের সহিত বর্তমান, চৈতন্য শক্তির, চৈতন্যের প্রতিবিম্ব। আমাদের ভেতরে যে আমরা সবাই স্বরূপত ব্রহ্ম, সেইখানে ব্রহ্মের আমাদের অন্তঃকরণের মধ্যে আমাদের সেই ব্রহ্মের রিফ্লেকশনটা হয়, প্রতিবিম্ব হয়। আমাদের বুদ্ধিটা তো অন্তঃকরণেরই একটা হলো বুদ্ধি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো। তো বুদ্ধিটা ওই তার সাথে যুক্ত থাকে, ওই প্রতিবিম্বের সাথে যুক্ত থাকে। তো বলছে চিৎ শক্তির প্রতিবিম্বের সহিত বর্তমান প্রকৃতির বিকার, এবং সেটা প্রকৃতির একটা প্রোডাক্ট। প্রকৃতিরই একটা প্রোডাক্ট হলো আমাদের বুদ্ধি, আমাদের অন্তঃকরণ। এক ব্রহ্ম ছাড়া বাকি সবই প্রকৃতি। তো প্রকৃতির বিকার জ্ঞান ও ক্রিয়া শক্তি সম্পন্ন। আর তার কি মানে দুটো ক্ষমতা, একটা হলো জ্ঞান শক্তি সম্পন্ন আর আরেকটা হলো ক্রিয়া শক্তি সম্পন্ন। দুটো তার মধ্যে আছে। একটা হলো জ্ঞান, তার মধ্যে নানা রকম জ্ঞান আছে, জাগতিক মানে এমনি অন্য জ্ঞান আর কি। মানে যে কোনো জ্ঞান তো বুদ্ধিতেই থাকে, আমাদের যে কোনো জ্ঞান সেটা কোথায় থাকে? বুদ্ধিতেই থাকে। তো জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি, সেখানেও বুদ্ধিতেই ক্রিয়া শক্তিটা মূলটা থাকে। ওখান থেকে আস্তে আস্তে ওটা শরীরের মাধ্যমে আমরা শরীর দিয়ে তারপর কাজ করলাম, এই করলাম। ক্রিয়া যে শক্তি, ক্রিয়ার ভাবটা বুদ্ধির মধ্যেই আছে। তো বলছেন যে জ্ঞান ও ক্রিয়া শক্তি সম্পন্ন বিজ্ঞানময় কোষ। তো এই বিজ্ঞানময়ের কোষের মধ্যে দুটো ব্যাপার আছে, জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি, দুটো আছে। স্বভাবত জড় হইলেও চৈতন্য প্রতিবিম্বিত হওয়ার জন্য বলছে এই বিজ্ঞানময় কোষটাও জড়, কারণ এটা প্রকৃতি, অ্যাকচুয়ালি প্রকৃতির একটা বিকার, ওটা জড়। কিন্তু প্রতিবিম্ব যেহেতু আছে, প্রতিবিম্ব থাকার জন্য সেটা সদা সর্বদা মানে চেতন রূপে প্রতিভাত হয়। ওটা যেন চৈতন্য এইভাবে প্রতিভাত হয়। যেমন আমরা যে একজন আরেকজনকে দেখি, এখানে লাইটটা এসে পড়ে, তো আমি যখন যাকে দেখি লাইট শুদ্ধ দেখি, সে অ্যাকচুয়ালি কীরকম আমরা জানি না। কেন জানি না? লাইট না থাকলে আমি তাকে দেখতেই পারবো না। আমি যদি বলি ও এরকম, এটা পুরো অ্যাকচুয়াল বর্ণনা হবে না, কেননা ওর মধ্যে লাইট যুক্ত আছে, তাই না? শুধু যদি ও থাকে তাহলে আমি দেখতে পারবো না, লাইট যদি না থাকে তখন আমি দেখতে পারবো না।
তো ওকে যে আমি দেখছি, লাইট নিয়ে দেখছি, লাইটটা যুক্ত আছে। সেরকমভাবেই এই যে আমাদের বিজ্ঞানময় কোষ, এই যে আমাদের বুদ্ধি, এটাও কিন্তু জড় বস্তু, কেন এটাও প্রকৃতির একটা বিকার, অন্তঃকরণের একটা অংশ। বলছে এই বিজ্ঞানময় কোষ প্রকৃতি, সুতরাং জড়, কিন্তু প্রতিবিম্ব, সেই চৈতন্যের প্রতিবিম্বটা পড়ে বলে সেটাকে চৈতন্যবৎ মনে হয়। সেই জন্য আমরা যে আমি করি, এটাকে মনে হয় আমি চেতনবৎ, ওই বুদ্ধিটাকে মনে হয়। সেই জন্য বলছেন যে স্বভাবত জড় হইলেও চৈতন্য প্রতিবিম্বিত হওয়ার জন্য সর্বদা সম্পূর্ণরূপে দেহ ও ইন্দ্রিয়সমূহ আমি এইরূপ জ্ঞান করিয়া থাকে। বলছে দেহটা আমি, দেহটা যে আমি, এটা কে বলে? আমার বুদ্ধি বলে। ইন্দ্রিয়টা আমি, এটা কে বলে? আমার বুদ্ধি বলে। বুদ্ধিটাই বিজ্ঞানময় কোষ মূল। তো দেহটাকে যখন আমার বুদ্ধি যখন বলছে দেহটাই আমি, তখন দেহের সুখ দুঃখের সাথে আমার সুখ দুঃখ হয়ে যাচ্ছে। সেটা যখনই দেহের সুখ দুঃখ হচ্ছে, সেটা আমার সুখ দুঃখ হয়ে যাচ্ছে। এবং আমি তো যেহেতু দেহের প্রতি আসক্ত, সেই জন্য আমি সবসময় নিজেকে বদ্ধ বলে মনে করছি। কিন্তু আমি তো অ্যাকচুয়ালি ব্রহ্ম, আর ব্রহ্ম তো দেহাতীত। কিন্তু সেই ব্রহ্ম যখন নিজেকে বুদ্ধির জন্য নিজেকে শরীর বলে ভাবছে, তখনই সে বদ্ধ হচ্ছে। নাহলে তো ব্রহ্ম এক অখণ্ড মুক্ত স্বভাব, তার তো কোনো বদ্ধতা নেই। কিন্তু যেই সে নিজেকে দেহ ভাবছে, যে দেহটা জন্ম মরণশীল, তখনই তার কি হচ্ছে? তখন সে বদ্ধ হয়ে গেল, তখনই সে বদ্ধ, তখন তো আর সে মুক্ত রইল না। তো এই গণ্ডগোলটা কে ঘটাচ্ছে? এটা হলো আমাদের বুদ্ধি। এই জন্য বলছে মূল এই আমাদের বন্ধনের কারণ হলো এই বিজ্ঞানময় কোষ। সদা সম্পূর্ণরূপে দেহ ইন্দ্রিয়সমূহ আমি এইরূপ জ্ঞান করিয়া থাকে। বিজ্ঞানময় কোষ স্বরূপত জড় এবং চেতনারহিত হইলেও চেতন আত্মার দ্বারা প্রতিবিম্বিত হওয়ায় ইহাকে চেতন বলিয়া মনে হয়। যেটা বললাম, ইহা সৃষ্টির উপাদান মায়ার বিকার, মায়া বা প্রকৃতির বিকার, এটা সৃষ্টিরই একটা উপাদান। ইহা জ্ঞানেন্দ্রিয় সহায়ে জ্ঞানবান এবং কর্মেন্দ্রিয় সহায়ে ক্রিয়াবান বলিয়া প্রতীত হয়। আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, সেগুলোকে নিয়ে এটাকে জ্ঞানবান বলে মনে হয়। আবার আমাদের যে কর্মেন্দ্রিয়, যেগুলো দিয়ে আমরা কাজ করি, সেটা নিয়ে এটাকে ক্রিয়াবান বলে মনে হয়, আর ওটাকে জ্ঞানবান বলে মনে হয়। এবার নেক্সট শ্লোকে বলছেন, অহং বোধের আশ্রয় উৎপত্তিরহিত বিজ্ঞানময় কোষরূপ এই জীব লৌকিক ও বৈদিক সকল কর্মের অনুষ্ঠান করিয়া থাকে। পূর্ব বাসনা দ্বারা পরিচালিত হইয়া ইহা সৎ ও অসৎ কর্মসমূহের অনুষ্ঠান করে এবং সুখ দুঃখাদি রূপ ওই সকল কর্মের ফল ভোগ করিয়া থাকে। তো কীভাবে এটা বদ্ধ হয়, ওটাই বলছে যে বিজ্ঞানময় কোষটা কী করে, এটাই বলা হচ্ছে। কি বলছেন? অহং বোধের আশ্রয়। আমাদের যে অহং আমি, এটার আশ্রয় হলো সেই বুদ্ধি। বুদ্ধিতে আমি খেলতে থাকে। বুদ্ধিটা হলো সেই জায়গাটা যেখানে আমিটা হয়, খেলতে থাকে। বলছে আশ্রয় উৎপত্তিরহিত বিজ্ঞানময় কোষরূপ এই জীব লৌকিক ও বৈদিক সকল কর্মের অনুষ্ঠান করিয়া থাকে। উৎপত্তিরহিত মানে তার জন্ম কবে কেউ জানে না, মানে জীবের যে কবে জন্ম হয়েছে সেটা কেউ বলতে পারে না। জীবের জন্ম বলতে কি বোঝায়? শরীরের জন্ম নয়, আমার অজ্ঞানটার কবে জন্ম হলো। আমার যে যেমন আমি একটা সাধারণ মানুষ, মরে গেলাম, আরেকটা জন্ম নিলাম, মরে গেলাম, আরেকটা জন্ম নিলাম। তো এরকম আমার আগের জন্ম আছে। গিয়ে ওটা কোথায়, মানে সবার আগে কখন তৈরি হলো কেউ জানে না। এই জন্য বলছে মায়াকে অনাদি বলা হয়। তো মায়ারই তো একটা অংশ হলো জীব, আর জীবের মূল জিনিসটা হলো বিজ্ঞানময় কোষ, অহংকারটা।
তো সেটাকে এই জন্য বলছে উৎপত্তি রহিত। কোত্থেকে উৎপত্তি, কোথায় তার জন্ম কেউ জানে না। এই জন্য বলছে উৎপত্তি রহিত বিজ্ঞানময় কোষরূপ এই জীব লৌকিক ও বৈদিক সকল কর্মের অনুষ্ঠান করিয়া থাকে। সে নানা রকম কাজ করে, ভালো খারাপ। সে হয়তো বেদে যেরকম শাস্ত্রে যেরকম বলা আছে সেগুলোও করছে, আবার শাস্ত্র বিরোধী যে কাজগুলো আছে সেরকমও করছে, সবই করছে। তো বলছেন সব রকম কর্মের অনুষ্ঠান করিয়া থাকে পূর্ব বাসনার দ্বারা পরিচালিত হইয়া। আগের যে বাসনা, আমার হয়তো বাসনা আমি মাংস খেতে ভালোবাসি, এটার দ্বারা আমার মনে হলো না অনেক দিন মাংস খাওয়া হয়নি, আজকে খেতেই হবে। এইবার তারপর আমার কর্ম শুরু হলো, টাকা নিলাম, দোকানে গেলাম, লাইনে দাঁড়ালাম, কিনলাম অনেক কিছু। তো আমার যে কর্মটা হলো কেন হলো? বাসনার জন্য, পূর্ব বাসনা। তো পূর্ব বাসনার দ্বারা পরিচালিত হইয়া সৎ ও অসৎ কর্মসমূহের অনুষ্ঠান করে। ভালো এবং খারাপ সব ধরনের কাজই সে করে, সব ধরনের কাজই সে করে, এবং সুখ দুঃখাদিরূপ ওই সকল কর্মের ফল ভোগ করিয়া থাকে। তারপর যখন ভালো কাজ তার ভালো ফল পায়, খারাপ কাজ করে তার খারাপ ফল পায়, দুটোকেই তাকে ভোগ করতে হয়। ভোগ বা দুর্ভোগ দুটোই তাকে করতে হয়। তো এটা কে করে? ওই মেইন বিজ্ঞানময় কোষ, জীব। জীবের কবে উৎপত্তি হইল তাহা বলা যায় না, কিন্তু এই জীববোধ চিরকাল থাকে না। সাধনার দ্বারা ইহার অবসান ঘটাইয়া মুক্তিলাভ সম্ভব, ইহা শাস্ত্রসিদ্ধ। যেটা বললাম যে অজ্ঞানের কবে জন্ম, মায়ার কবে জন্ম কেউ জানে না, কিন্তু মায়ার শেষ আছে। এজন্য মায়াকে বলছে সেটা অনাদি, যার আদি নেই, কিন্তু অনন্ত নয়, মানে যার অন্ত নেই সেটা নয়। মায়ার অন্ত আছে, অনাদি, তার আদি নেই কিন্তু অন্ত আছে, অজ্ঞানের অন্ত আছে। কিন্তু ওইদিকে ব্রহ্ম কি? অনাদি এবং অনন্ত, তার আদিও নেই, তার অন্তও নেই, তার শেষও নেই। সেই জন্যই সে পরম সত্য, মায়া পরম সত্য নয়। এই জন্য বলছেন জীবের কবে উৎপত্তি হলো তাহা বলা যায় না, কিন্তু এই জীববোধ চিরকাল থাকে না। আমি ধ্যান ধারণা সাধনা করে গুরুর কাছে গিয়ে গুরুর থেকে আমি সেই মানে বেদান্ত বাক্য শুনলাম, শ্রবণ মনন নিধিধ্যাসন সমাধি হলো, আমার জীবভাব খসে গেল, আমার জীবভাবটা খসে গেল। সাধনা দ্বারা ইহার অবসান ঘটাইয়া মুক্তিলাভ সম্ভব, ইহা শাস্ত্রসিদ্ধ। বিজ্ঞানময় কোষের দ্বারাই যে কর্মাদি অনুষ্ঠিত হয় সে বিষয়ে শ্রুতি প্রমাণ। বলছে শ্রুতিতেও বলে যে আমাদের মূল কাজটা বিজ্ঞানময় কোষ থেকেই হয়। কীরকম বলছে শ্রুতিতে? তৈত্তিরীয় উপনিষদে বলেছে বিজ্ঞানময় কোষ যজ্ঞের প্রযোজক ও কর্মসমূহের অনুষ্ঠাতা। আমাদের যে যজ্ঞ বলতে শুধু ওই হোম যজ্ঞ ওটাই না, সব কিছু যে কোনো কাজকেই তো যজ্ঞ বলা হচ্ছে, তাই না? তো বলছে যজ্ঞের প্রযোজক, যজ্ঞ করছেন, এবং কর্মসমূহের অনুষ্ঠাতা। আমরা যে কর্মগুলো করি মূল করে সেই বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষরূপী এই জীব নানা যোনিতে জন্মগ্রহণ করিয়া কখনো ঊর্ধ্বগতি, কখনো বা অধোগতি প্রাপ্ত হয়। জাগ্রত স্বপ্নাদি অবস্থার অনুভব এবং সুখ দুঃখাদিরও অনুভব এই বিজ্ঞানময় জীবেরই হইয়া থাকে। বলছে বিজ্ঞানময় কোষরূপী এই জীব নানা জন্ম হয়, তার একের পর এক জন্ম, এবং নানা রকম কর্ম করে, যেরকম কর্ম করে সেই হিসেবে তার পরের জন্মটা হয়। এই জন্য বলছেন কখনো ঊর্ধ্বগতি, কখনো বা অধোগতি হয়, ডাউনফল হচ্ছে, অধোগতি হচ্ছে। জাগ্রত স্বপ্নাদি অবস্থার অনুভব এবং সুখ দুঃখাদিরও অনুভব। জাগ্রত স্বপ্ন, এই যে তিনটা অবস্থা, সেটার অনুভব সবই তো জীবই করে। জীব মানে মূলত সেই বিজ্ঞানময় কোষ, বাকিগুলো তার মানে তার যন্ত্র। এরপরে তার নিচে যেগুলো আছে
যেগুলো ওই মনোময় কোষ, প্রাণময় কোষ, অন্নময় কোষ, এইগুলো মেইন বিজ্ঞানময় কোষের যন্ত্র। বিজ্ঞানময় কোষ যেটা ঠিক করে এই যন্ত্রগুলোকে দিয়ে ওগুলোই করায়, করতে 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 জগৎ, এইভাবে জিনিসটা নামে। 5টা কোষ একদম ভেতরে সেই ব্রহ্ম, তারপর তো কোষ। তো 4 নম্বর কোষটা হলো বিজ্ঞানময় কোষ, ওইখানে মেইন জীবটা থাকে, আমার আমি ভাব, হ্যাঁ আমি এই আমি সেই, এই যে টোটাল ব্যাপারটা ওই বিজ্ঞানময় কোষ। এই জন্য তাকেই জীব হিসেবে বলছেন শঙ্করাচার্য। জীব বলতে মানে সব কিছুই তো হয়, কিন্তু মূলটা ওখানে, যেমন বাড়ির মালিকটা যেখানে থাকে ওরকম আর কি। তো বলছেন যে জাগ্রত স্বপ্নাদি অবস্থার অনুভব এবং সুখ দুঃখাদিরও অনুভব এই বিজ্ঞানময় জীবেরই হইয়া থাকে, তারই সেই অনুভবগুলো করে। সুখ দুঃখ কে অনুভব করে? ওই জীব, যে বিজ্ঞানময় কোষ, সেই অনুভব করে। শুদ্ধ আত্মা নির্বিকার, তাহার জন্মমরণ, এটা যিনি ব্যাখ্যা করছেন তিনি লিখছেন, শুদ্ধ আত্মা নির্বিকার, তাহার জন্মমরণ, সুখ দুঃখ ভোগ বা জাগ্রত স্বপ্নাদি অবস্থার অনুভব এসব কিছুই হয় না। এই সকলের অনুভবকর্তা জীব শুদ্ধ আত্মার প্রতিবিম্ব মাত্র। বলছে যে আসল যে আত্মা বা ব্রহ্ম, যেটা আমি আসলে স্বয়ং, তার কোনো জন্ম মৃত্যুও নেই, তার কোনো সুখ দুঃখাদি মানে এই ভোগগুলোও নেই। সুখ দুঃখ ভোগ বা জাগ্রত স্বপ্ন অবস্থার অনুভব, এই যে নানা রকম আমি বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে থাকি, আত্মা কোনোটাই নয়, কোনোটাই নয়। এই জন্য বলছেন যে তিনি নির্বিকার, সব কিছুর পারে, অনুভব এসব কিছুই হয় না। এই সকলের অনুভবকর্তা জীব, এই যে জীব সে কি? শুদ্ধ আত্মার প্রতিবিম্ব মাত্র। আত্মা যখন বুদ্ধিতে প্রতিবিম্বিত হন তিনি জীব। আত্মা সেই অনাদি অনন্ত, কিন্তু আমাদের বুদ্ধিটা ছোট, জড়। তার যেমন সূর্য একটা ছোট্ট একটা পাত্রে জল রাখা, তার মধ্যে সূর্যটা প্রতিবিম্বিত হলো, সূর্যটাকে যেরকম পাত্র এই সাইজ মনে হবে দেখলে। আমি যদি আসল সূর্যকে না চিনি, আমার মনে হবে এটাই সূর্য, এইটুকু সাইজ, কত বড়, এইটুকু, যেরকম পাত্র সেরকম। তো আমাদের বুদ্ধির যে সাইজ, সেইখানে তিনি প্রতিবিম্বিত হন, সেই অনাদি অনন্ত, সেই চরম জ্ঞান, এবং হয়ে তিনি ছোট হয়ে যান, তিনি সীমিত হয়ে যান, তিনি লিমিটেড হয়ে যান। কিন্তু তিনি সেই সব কিছুর পারে। তো জীব এই শুদ্ধ আত্মার প্রতিবিম্ব মাত্র। অত্যন্ত প্রকাশ স্বভাব এই বিজ্ঞানময় কোষ শুদ্ধ আত্মার অত্যন্ত সন্নিহিত হওয়ার জন্য দেহাদিকে আশ্রয় করিয়া বর্তমান এবং আশ্রমবিহিত ধর্মকর্ম গুণাদি আমারই সব, এই প্রকার অভিমান করিয়া থাকে। এই কারণে বিজ্ঞানময় কোষও শুদ্ধ আত্মার আরেকটি উপাধি। ভ্রমবশত এই বিজ্ঞানময় কোষই আমি, এইরূপ অনুভব করিয়া আত্মা জন্ম মরণাদির অনুভব করিয়া থাকে। বলছে কি, অত্যন্ত প্রকাশ স্বভাব এবং বিজ্ঞানময় কোষ শুদ্ধ আত্মার অত্যন্ত সন্নিহিত হওয়ার জন্য, এই ওখানেই তো প্রতিবিম্বটা পড়ছে, মূল প্রতিবিম্বটা ওই বুদ্ধিতে পড়ছে। সেই জন্য যেমন সূর্যের আলো এখানে পড়ছে, এখান থেকেও তো একটা রিফ্লেকশন থেকেও তো একটা আলো বেরোয়, কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি সূর্য নয়, আলো নয়, ওটা শুধু একটা জল মানে সে চৈতন্য নয়, তাই না? তার প্রকাশ স্বভাব নেই, কিন্তু যেহেতু প্রতিবিম্বিত হচ্ছে ওখানে, তখন বলছেন অত্যন্ত প্রকাশ স্বভাব হয়ে যাচ্ছে। সেটা প্রকাশ স্বভাব এই বিজ্ঞানময় কোষ শুদ্ধ আত্মার অত্যন্ত সন্নিহিত, কেননা সেই ব্রহ্মের খুব কাছে, শুদ্ধ আত্মার সন্নিহিত হওয়ার জন্য দেহাদিকে আশ্রয় করিয়া
বর্তমান ও আশ্রমবিহিত ধর্ম কর্ম গুণাদি আমারই সব, এই প্রকার অভিমান করিয়া থাকে। ব্রহ্ম কি? ব্রহ্ম হলো স্বয়ং সেই অহং। আর বুদ্ধিতে যে ব্রহ্মের সেই অহং প্রতিবিম্বিত হলেন, সেখানে আমি শুরু হলো। তো আমিটা যখন শুরু হলো, তখন এই দেহ, আমাদের যে ইন্দ্রিয় টিন্দ্রিয় আছে, এগুলোর কাছাকাছি তো সে, তখন এগুলোকে সে আমার বলে ভাবতে শুরু করে দিল। অ্যাকচুয়ালি ব্রহ্ম কাউকে, কোনো কিছুকে আমার বলে ভাবে না। কেন ভাবে না? ব্রহ্ম অখণ্ড এক, আমার বলে আর আলাদা কিছু দ্বিতীয় কিছুকে পায় না। সে তো আর দ্বিতীয় কিছুকে পায় না যাকে সে আমার বলবে বা আমার নয় এটা বলবে। যখনই সেটা ছোট হয়, সীমিত হয়, লিমিটেড হয়, তখন সে দ্বিতীয় কিছুকে দেখে। দ্বিতীয় কিছুকে দেখে তার মনে হয় এটা আমার বা এটা আমার নয়। তো আমাদের এই যে বুদ্ধি, সেটা তো লিমিটেড। তার মধ্যে যখন সেই অখণ্ড ব্রহ্মের প্রতিবিম্ব হচ্ছে, তখন সেটা লিমিটেড হয়ে যাচ্ছে, তখন বহু হয়ে যাচ্ছে, এবং সে বহু দেখছে। দেখে সব থেকে কাছে সে কি পায়? আমার এই মনটাকে পায়, আমার ইন্দ্রিয়গুলোকে পায়, আমার শরীরকে পায়। এটাকে তখন সে আমি বলে ভাবতে শুরু করে দেয়, কেননা সে তো লিমিটেড। তো আমি থেকে আমার হয়ে যায়, আমার মন, আমার শরীর। তারপর আরেকটু বেরিয়েই সে দেখে নিজের বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার জায়গা, আমার পাড়া, আমার রাজ্য, আমার দেশ। এইভাবে আস্তে আস্তে ইয়েটা হয়, আমারটা তৈরি হয়, আমি থেকে আমার, এইভাবে তৈরি হচ্ছে। তো বলছেন যে এই বিজ্ঞানময় কোষ শুদ্ধ আত্মার অত্যন্ত সন্নিহিত হওয়ার জন্য দেহাদিকে আশ্রয় করিয়া বর্তমান, দেহকে আশ্রয় করে সে আছে বর্তমান, এবং আশ্রমবিহিত ধর্মকর্ম গুণাদি সব আমারই। এবং এই শরীরের মাধ্যমে বা মনের মাধ্যমে যে কাজগুলো করছে, কাজগুলো হচ্ছে, সেটাকে সে আমার বলে ভাবে। কেননা শরীরটাকেই সে আমার বলে ভাবছে, তো কাজকর্মগুলোকে তো আমার বলেই ভাববে। তা আমারই সব, এই প্রকার অভিমান করিয়া থাকে। এইভাবে তার এই অহংকারটা হয়, এইগুলো আমার, এইগুলো আমার নিজের। এই কারণে বিজ্ঞানময় কোষও শুদ্ধ আত্মার আরেকটি উপাধি। সেই জন্য বিজ্ঞানময় কোষটাও আত্মা নয়, তার একটা উপাধি, সেটা আত্মা নয়। কেননা ওখানে আমি আমার তৈরি হয়ে যাচ্ছে, আত্মায় আমি আমার হবে না। ওখানে এক আমি, সব কিছু মানে একই। ভ্রমবশত এই বিজ্ঞানময় কোষই আমি, এইরূপ অনুভব করিয়া আত্মা জন্ম মরণাদির অনুভব করিয়া থাকে। তো এই বিজ্ঞানময় কোষটাকে আমি বলে ভেবে অজ্ঞানের বশীভূত হয়ে সে তখন জন্ম মরণ অবস্থা, কেননা তখন নিজেকে ফাইনাইট, সীমিত বলে ভাবে, শরীরটাকে আমি বলে ভাবে, এবং তার জন্ম মরণগুলো অবস্থাগুলো হতে থাকে একের পর এক। কেননা শরীরের তো জন্ম মৃত্যু হয়, তার সাথে যুক্ত থাকার জন্য সে ওটাকেও আমি বলে ভাবার জন্য শরীরের জন্মে তার জন্ম, শরীরের মৃত্যুতে তার মৃত্যু, এই শুরু হয়ে যায়। তো এইভাবে আমরা আস্তে আস্তে বদ্ধ হতে থাকি। আমি থেকে আমার তৈরি হয়, এবং যেই আমার হলো, সঙ্গে সঙ্গে আমি লিমিটেড, আমি সীমিত, এবং আমি বদ্ধ। কিছু তো করার নেই, কিছু করার নেই। এই জন্যই যখন আমি সেই মহাপুরুষের কাছে যাই, তিনি আমাকে বলেন যে, আমাকে ধ্যান ধারণা করতে বলেন, শান্ত হতে বলেন, স্থির হতে বলেন। যখন আমি শান্ত হই, তিনি আমাকে বেদান্ত বাক্য শ্রবণ করান, এবং বেদান্তের মূল কথাটা কি? তত্ত্বম আসি, তুমিই সেই ব্রহ্ম, তুমিই সেই। এই যে কথাটা শোনান, এই ভাবতে ভাবতে, এই মনন করতে করতে আমার যখন মন প্রাণ একদম সেই জায়গায় লয় হয়ে যায়, তখন আমার সেই সমাধি হয়, এবং আমি বোধে বোধ করি, আমি অনুভব করি যে আমি সেই
নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, যা এক এবং অনন্ত অখণ্ড, তার কোনো খণ্ড নেই। যখনই আমি সেই ওই বহুত্ব থেকে দ্বৈত থেকে একত্বে পৌঁছাই, একে পৌঁছাই, ওখানেই আমার মুক্তি। যতক্ষণ আমি ছোট হয়ে আছি ততক্ষণ আমি বদ্ধ, আর ছোট বড় বোধ করায় আমার বুদ্ধি। তো এই বুদ্ধিটাই কি করতে হবে, এই বুদ্ধিটাকেই গিয়ে ওই জায়গাটায় চুবিয়ে ধরতে হবে। এটাই জীব, জীবের মূল ওই ইয়েটাই হলো বুদ্ধি। এইটাই সেই ব্রহ্মে যখন চুবুনি খাবে, বুদ্ধি যখন আমি ব্রহ্ম এটা নিয়ে ভাবতে থাকবে এবং বিচার করতে থাকবে, করতে করতে যখন সেই জায়গায় চুবুনি খেয়ে যাবে, সমাধিস্থ হবে, একাকার হয়ে যাবে, তারপর তার কাছে সেই তত্ত্ব পরিষ্কার হয়ে যাবে যে আমি সেই ব্রহ্ম, আমার কোনো জন্ম মৃত্যু কিছু নেই, এক। এই একাকার অবস্থা হওয়ার জন্যই গুরু, ওই জায়গায় পৌঁছানোর জন্যই গুরু, মহাপুরুষ, ভগবান। আজ এই পর্যন্তই থাক।